একদল লোক মনে হলো জীবন বাঁচানোর জন্য দৌড়ে পালাচ্ছে। একটা শো শো আওয়াজ, সঙ্গে বিদ্যুতের ঝিল, মেঘের কড়কড় সেই আল্ট্রাভায়োলেট তরঙ্গ বুকের ভেতরে কাঁপুন ধরালো। হায়, স্পষ্ট দেখতে পেলাম একজন ভদ্রমহিলা এক হাত লম্বা ঘোমটা মাথায় দিয়ে দাঁড়িয়ে আছে, ধবধবে সাদা কাপড় পরিহিত। আপনারা শুনছেন ভুতুড়ে কাহিনী, আর ভুতুড়ে কাহিনীতে আজ শুনবেন ভয়। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ঘটনা। বেশ কয়েকদিনের ছুটি পেয়েছি, ঈদের ছুটি। বেসরকারি চাকরির জাঁতাকলে পড়ে জীবন পুরোটাই তেজপাতা হয়ে গেল। সকালের সূর্যোদয় আর রাতের ঘন কালো অন্ধকার ছাড়া পুরো সপ্তাহে আর কোনো কিছুই চোখে পড়ে না। ঢাকাগামী গোধূলি আজ 1.5 ঘন্টা দেরি করেছে, রাত 12টা। ঢাকা থেকে গ্রামে পৌঁছাতে কম হলেও 1:30 2টো তো বাজবেই। হুট করে বাড়ি যাচ্ছি, জানিয়ে গেলে অনেক ধরনের উটকো সমস্যা। এই যেমন একটু পর পর বাবা ফোন দিবে, কোথায় আছি কি করছি জানতে চাইবে। অনেকদিন পর বাড়ি ফিরবে বলে মা আবার হাজার রকমের পিঠা বানাতে ব্যস্ত হয়ে পড়বে। ফলাফল, ছুটি শেষে শহরে ফিরে আসতে কষ্ট হবে। তার চেয়ে বরং না জানিয়ে চলে আসছি। 2-1 দিন থাকবো, তারপর ছুটি শেষে ঠিকই চলে যাব। বর্তমানে প্রধান সমস্যা হলো বাজার থেকে বাড়ি ফিরব কি করে। 1:30টা পর্যন্ত বাজার খোলা থাকে, এরপর ধীরে ধীরে সব বন্ধ হয়ে যায়। এদিকে 1 স্টেশন আগে বাস থেকে নেমে যেতে হবে। বাস থেকে নেমে উত্তরের ধানের ক্ষেতটা ধরে 2-3 মাইল জায়গা হাঁটতে হবে। বাবাকে এই মাঝরাতে ফোন দেয়া ঠিক হবে কিনা একবার ভাবলাম। না, প্রয়োজন নেই বুড়ো মানুষটাকে এত রাতে ঘুম থেকে জাগানোর। মাঝে মাঝে বাস থামছে, লোক নামছে, ওঠার কোনো প্যাসেঞ্জার আপাতত নেই। এত রাতে কেই বা উঠবে? যারা আছে তারা সবাই বাস থেকে নেমে বাড়ি যাচ্ছে। আমি ঘড়ির দিকে তাকাই, ঠিক 1:30টা নাগাদ বিরান ভূমির সামনে এসে বাস থামল। দেখলাম তখন আমরা বাসে মাত্র 7 জন যাত্রী। আমি একমাত্র এই নির্জন জায়গায় নামলাম। উপায় নেই, আর কেউই নামলো না। আমাকে নামিয়ে দিয়ে বাস ফুস শব্দ করেই চলে গেল। চোখে অন্ধকার দেখছি, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, একেবারেই শুনশান। ধারে কাছে কেউই নেই, একটু আলোর চিহ্ন পর্যন্তও দেখতে পাচ্ছি না। বাসের পিছনের লাল লাইটটা ক্রমশ অন্ধকারে মুখ ঢাকা দিল। স্থানুর মতো কিছুক্ষণ দাঁড়ালাম, মনটা খারাপ হয়ে গেল। পকেট থেকে 13 মেগাপিক্সেলের ফ্ল্যাশওয়ালা মোবাইলটা বের করলাম। হায়রে কপাল, লো ব্যাটারি দেখিয়ে বন্ধ হয়ে গেল। আকাশের দিকে তাকালাম, আকাশটা কেমন যেন লাল। এত অন্ধকার, হাত 15 দূরের রাস্তাটুকু খালি দেখতে পাচ্ছি। তারপর ঘুটঘুটে অন্ধকার সব কিছুই গ্রাস করে নিয়েছে। জোনাকি পোকাগুলো ইতিউতি আলোটুকু পর্যন্ত নেই। ঝিঝি পোকাগুলো অনবরত ডেকেই চলেছে। ভীষণ বিরক্ত লাগলো। ভাবলাম একবার সামনের বাজারেই পুরো রাতটা কাটিয়ে দিল। ভোর সকালে গায়ের লোকেরা আমায় ওভাবে পড়ে থাকতে দেখে আবার কি ভাববে। তাছাড়া এত রাতে বাজারে কেউ জেগে থাকে না। বুঝলাম আজ কপালে আমার অশেষ দুর্গতি।
যদি এখান থেকে একটা রিক্সাও থাকতো, তবে 20 টাকার ভাড়া 150 টাকা দিয়েও বাড়িতেই চলে যেতাম। খুব তাড়াতাড়ি হাঁটলে আমার 2.5 ঘন্টা লাগবে এই অভিশপ্ত রাস্তাটুকু পার হতে। যতই আমি গ্রামের ছেলে হই, আজ প্রায় 10-12 বছর যাবৎ গ্রামের বাইরে। বছরে একবার কিংবা দুবার আসি। দাঁড়িয়ে দাঁড়িয়ে মনের সাথে যুদ্ধ করতে লাগলাম। পকেট থেকে সিগারেট বার করে ধরালাম। পকেটে টর্চ নেই, তবে ছাতাটা আছে। মা বারবার বলতেন, শীতের কাঁথা আর বর্ষায় ছাতা সবসময় সঙ্গে রাখবি, দেখবি পথে ঘাটে কখনো অসুবিধা হবে না। আলো বলতে লাইটারের পিছনে ছোট্ট লাইট আর ওই মোবাইলের টর্চ। ভেবে কোনোই লাভ নেই, হাঁটতে যখন হবেই, এখানে সময় নষ্ট করে লাভ নেই। হাতে লাইটার আর ছাতা, শুরু করলাম হাঁটা। 3 কিলোমিটার ফাঁকা মাঠ, জনবসতি শূন্য নিশুত পুরী। ভাবতেই বুকের ভেতরটা হিম হয়ে গেল। কি করব ভেবে পাচ্ছি না। কিং কর্তব্য বিমূঢ় হয়ে ভাবছি করিম মিয়ার পরিত্যক্ত ভিটে। এ ভিটে নিয়ে গ্রামে অনেক লোকের অনেক কথাই প্রচলিত আছে। সন্ধে হলেই এ পথ কেউ মারাতে সাহস করে না। বাঁশবাগানের ভেতর দিয়ে হাঁটছি, সামান্য হাওয়া দিচ্ছে, বাঁশ গাছগুলো নড়ছে, ক্যাঁচো ক্যাঁচোর একটা আওয়াজ। সঙ্গে সঙ্গে দোয়া দুরুদ পড়া আরম্ভ করলাম। আকাশের দিকে তাকালাম, মুখটা কেমন যেন ভার ভার। বুঝলাম বাড়ি পৌঁছাবার আগে ঝড় উঠতে পারে। হেরে গলায় গান গাওয়া শুরু করলাম। যত তাল দিয়েই গান গাইছি না কেন, ম্লান লাগছে। চেঁচিয়ে চেঁচিয়ে ইংরেজিতে বেসুরে গান গাইতে আরম্ভ করলাম। কোনো গানই পুরো গাইতে পারি না, সব কেমন যেন ছোট ছোট হয়ে যাচ্ছে। তিতিক্ষা শেষ। করিম মিয়ার ভিটিয়ে পার হলাম। এবার চাঁদ পুকুর। এ পুকুর নিয়ে শোনা ঘটনাগুলো চোখের সামনে ভাসমান হতে লাগলো। হঠাৎ কালো রঙের একটা পুকুর পাশ কাটানোর জন্য উতলা হয়ে গেল। নিজের ভবিষ্যৎ পরিণতি বুঝতে আর বাকি রইল না। দ্রুত পা চালানোর চেষ্টা করছি, কিন্তু তবুও কেন জানি পথের দূরত্বটা অনেক মনে হচ্ছে। মা দাদির কাছে শুনেছিলাম, মাঝরাত্রে নাকি পুকুরের পানি ফুঁড়ে একদল মানুষ বের হয়ে আসে। কাপড়ের কাপড় পরা লাশ কাঁধে পুকুর প্রদক্ষিণ করে। ফজরের আজানের আগে আবার নাকি বাতাসেই মিলিয়ে যায়। গায়ের অনেকেই ব্যাপারটা চাক্ষুষ দেখেনি, তবে পূর্বসূরি অনুসারে শুনে শুনে অভ্যস্ত হয়ে গেছে। শরীরে হালকা কাঁপুনি অনুভব করলাম। গ্রামের ঘরে 6-7টা, মানে খেয়ে দিয়ে ঘুমাবার সময় হয়ে গেছে। এখন যা 2টা নাগাদ হবে। এখনো প্রায় আধা কিলোমিটার। মাঠের শেষ প্রান্তে একটা হালকা রেখা দেখা যাচ্ছে, আলোর চিহ্ন মাত্র নেই। কুয়াশা মতন একটা জিনিস বাতাসে ভর করে আমার দিকে ভেসে আসছে। ফিলে চমকে ওঠার মতো অবস্থা। মনে মনে রাতের প্রতি বিতৃষ্ণা আসলো। আলোই ভালো। রাত্রিবেলা অদ্ভুত ভয়ঙ্কর জিনিস থেকে তো অন্তত দিনের বেলাতে বাঁচা যায়। এই এত বড় ফাঁকা মাঠে 2-3টে বট অসুস্থ গাছ ছাড়া আর কিছুই নেই। গলা ছেড়ে আবার গান ধরলাম। চাঁদপুকুর ছেড়ে কিছুটা যাওয়ার পরে দেখলাম হাওয়ার গতিবেগ বাড়ল। মাটিতে ধূপ ধূপ শব্দ হচ্ছে। একদল লোক মনে হলো জীবন বাঁচানোর জন্য দৌড়ে পালাচ্ছে। একটা শো শো আওয়াজ, সঙ্গে বিদ্যুতের ঝিল। মেঘের কড়কড় সেই আল্ট্রাভায়োলেট তরঙ্গ বুকের ভিতরে কাঁপুন ধরালো। হায় হায়, এ কি করলাম? এ তো জীবন হাতে নিয়ে বাড়ি ফিরে যাওয়া। 2-1 ফোঁটা বৃষ্টি গায়ে লাগলো। ছাতাটা শক্ত করে ধরলাম। তার স্বরে চেঁচিয়ে উঠলাম, কে শোনে কার কথা? বুকের কাঁপুন বেড়ে গেল। একটা দমকা হাওয়ায় ধানে খেতে আছাড় খেয়ে পড়লাম। কাদা পানিতে পড়ে লেজে গোবরের অবস্থা। তাড়াতাড়ি বাচ্চা মোবাইলটা জ্বালিয়ে দেখলাম সব কিছু
ঠিকঠাক আছে কিনা। না, বহাল তবিয়তেই আছে। গা হাত পা ঝেড়ে উঠে দাঁড়ালাম। বৃষ্টির বেগটা ততক্ষণে বাড়ল। কেউ যেন আমাকে ঢিল ছুঁড়ে মারছে। ছাতা খুললাম। হাওয়ার চোটে 2-3 বার ছাতা উল্টে গেল। তাকে সোজা করতে বেশ সময় লাগলো। নিজের উপর ভীষণ রাগ হচ্ছে। কেন মরতে যে এই মাঝরাতে এলাম, তার থেকে কাল রাতের ট্রেনে এলেই ভালো হতো। বৃষ্টির বেগ আরও বেড়ে গেল। প্রাণপণে ছুটছি। সামনে একটা অসুস্থ গাছ দেখতে পাচ্ছি। হুসাইন বউ, তুমি কি ওয়ার্ল্ড রেকর্ড করেছো? এই মুহূর্তে তুমি আমার সঙ্গে দৌড়ালে হলপ করে বলতে পারি তুমি নিশ্চয়ই আমার পেছনেই থাকতে। ভিজে স্নান করে গেছি। অসুস্থ গাছের তলায় এসে কুত্তার মতো হাঁপসি বের করে পাগলা কুকুরের মতো হাঁপাতে আরম্ভ করলাম। বিড়ি খাওয়ার দম এতটা দৌড়াতে পেরেছে, বাবার ভাগ্য ভালো। অসুস্থ গাছের তলায় একটা মোটা সোটা শেকড়ে একটু বসলাম। অঝরে বৃষ্টি হয়ে চলেছে। পেছন দিকে একটা কুয়াশা মাইটাল ছিল, খেয়াল করিনি। বেশি উঁচু হয়ে বসলে সোজা কুয়াশা মাইলে গিয়ে পড়তাম। 15টা লাক্স কিংবা লাইফ বয় দিয়ে গোসল করালেও এ গন্ধ দূর হতো না। ভাগ্য ভালো, সামনের রাস্তাটা ধোয়ার মতো ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। তেমনি হাওয়ার সঙ্গে বিদ্যুতের চমকার মেঘের গন্ধ। মাথার উপর টপ টপ করে জল পড়তে শুরু করলো। বুঝলাম গাছের পাতা বেয়ে জল পড়ছে। ছাতা খুলে গুটিসুটি মেরে বসলাম। শীত শীত করছে। সঙ্গে সঙ্গে সিগারেটের কথা মনে পড়ে গেল। শরীর থেকে ভেজা কাদামাটির একটা সোদা গন্ধ আমার তাল গাছালা নাক এড়ালো না। মেঘের এফোর ওফোর করে বিভৎস একটা বিদ্যুৎ চমকালো। সঙ্গে সঙ্গে বুক হিম করা মেঘের গর্জন। কিছুটা দূরে সামনের ঝোপটায় চোখ গেল। স্পষ্ট দেখতে পেলাম একজন ভদ্রমহিলা এক হাত লম্বা ঘুমটা মাথায় দিয়ে দাঁড়িয়ে আছে। ধবধবে সাদা কাপড় পরিহিত। আমি যেখানে বসে আছি সেখান থেকে ওই ঝোপটার দূরত্ব খুব বেশি হলে 20 থেকে 25 গজ দূরে। এত রাত্রি ভদ্রমহিলা, আমি খুব ভালো করে জানি খুব কম করে এই সামনের আধা কিলোমিটারের মধ্যে কোনো বসতি নেই। মাঠের পর মাঠ, খালি ধান ক্ষেত। বুকের ভেতরটা মৃদু কম্পন অনুভব করলাম। গলা টিপে কিংবা রক্ত চেটে যদি আমাকে এই মাঝরাতে মেরেও ফেলে, কাল সকালের আগে কেউ টের পাবে না। বিদ্যুৎ চমকেই চলেছে, আর আমার চোখ ইচ্ছে না করলেও বারবার ওদিকেই চলে যাচ্ছে। হ্যাঁ, বিদ্যুতের আলোয় স্পষ্ট দেখতে পাচ্ছি ভদ্রমহিলা মাথা নিচু করেই বসে আছেন। কতক্ষণ বসেছিলাম জানি না। বৃষ্টি থামার কোনো লক্ষণই দেখতে পাচ্ছি না। মেঘের উপর খুব রাগ হচ্ছিল। সময় আর পেলি না। বাড়ি পৌঁছাবার পর যত খুশিই তো হতে পারতিস। কে বারণ করতে যেত? শুনেছি লোহা কাঁচা থাকলে ভূতে ধরে না। লোহা নাকি ভূতের জম। আমার ছাতার ডান্ডিটা তো লোহার। ধুর, লোহা থেকে কে বলল? ওটা তো স্টেনলেস স্টিলের। তাতে কি হয়েছে? স্টেনলেস স্টিল কি সোনা দিয়ে তৈরি? ওর ভেতর লোহাও তো আছে, সিলভারও আছে। ভ্যাম্পায়ার হলে নিশ্চিত মরবে। আচ্ছা, সানপুকুরের সাথে ভদ্রমহিলার কি কোনো যোগসূত্র আছে? অনেকক্ষণ বসে থাকার পর সিদ্ধান্ত নিলাম, ঢের হয়েছে, আর নয়। মুখের বলিতে সাহস আসলেও সামনের আগানোর সাহস পেলাম না। বৃষ্টির রাত, চারিদিকে ঝমঝমিয়ে বৃষ্টি নামছে। অসুস্থ গাছের নিচ থেকে উত্তর দিকে শ্মশানটা দেখা যাচ্ছে। আজ মনে হয় সীতা পুড়িয়েছে। ধোয়ার কুণ্ডলি আকাশের দিকে উড়ে উড়ে যাচ্ছে। শ্মশানের ভয়টুকু আরও মনে আঘাত হানল। হঠাৎ মনে হলো ধবধবে সাদা কাপড় পরা মহিলা আমার দিকে এগিয়ে আসছে। গাছের উপর থেকে একজোড়া বাদুড় চিৎকার করে উঠল। বাদুড়ের আওয়াজ যেন আমার হৃৎপিণ্ডটা এখনই বুকের খাঁচা থেকে বেরিয়ে আসতে চাইছে।
নিজেকে শান্ত করে রাখার ব্যর্থ চেষ্টা চালালাম। দুটোকার আওয়াজ থেমে গেছে। বৃষ্টি তখনও বর্তমান। হাতের মুঠোয় ব্যাগটা শক্ত করে ধরলাম। ঝুপ একটা দৌড় লাগালাম। জমির ছোট্ট আইলে পুষ্টা খেয়ে আবার বাম পাশে আমন ধানের খেতে গিয়ে পড়লাম। ব্যাগটা একটু দূরে ছিটকে পড়লো। হাতের ছাতাটা বাতাসের বেগে ডান পাশের জমিতে উল্টো হয়ে পড়ল। কিছুক্ষণ চুপচাপ ওভাবেই বসে থাকলাম। কানের কাছে হঠাৎ মিন মিন সুরে কে যেন বলে উঠল, শরীর যেন অবশ হয়ে আসছিল। আজ শোয়া হয়ে উঠে বসলাম। চান পুকুরের দিকে সাদা আলোর ফোঁটা দেখা যাচ্ছে। পেছন দিকে এবার ব্যাগ নেওয়ার জন্য উঠে দাঁড়ালাম। কাদা পানিতে সাদা শার্ট বাদামি রঙের হয়ে গেছে। বুলো জিন্সে কথা নাই বা বললাম। পাম শুয়ের ভেতরে চিংড়ি ফ্যাসারি করা যাবে। ব্যাগটা হাতড়াতে হাতড়াতে খুঁজে নিলাম। মেঘের বজ্রপাতের আলোয় অনেক কষ্টে ছাতাটাও বের করলাম। সাদা কাপড় পরা ভদ্রমহিলা তখনও ঠায় দাঁড়িয়ে আছে। মেঘের বজ্রপাতের আলোয় অনেক কষ্টে ছাতাটা বের করলাম। সাদা কাপড় পরা ভদ্রমহিলা তখনও ঠায় দাঁড়িয়ে আছে। ছাতাটা শক্ত হাতে ধরে এবার মহিলা বরাবর ছুট লাগালাম। অনেক সহ্য করেছি, আর নয়। চক পাতিলা দৌড়ে বেগুন খেতে ঢুকে পড়লাম। ছাতিটার ডান্ডা উঁচু করে ধরে একদম বুক বরাবর ছিঁড়িয়ে দিলাম। ঠুস করে একটা শব্দ হলো। বেগুন খেতে আবার পিছলা খেয়ে পড়ে গেলাম সোজা বাঁশের চিকন কঞ্চি দেয়া বেড়ার উপর। অল্পের জন্য চোখটা বেঁচে গেল। পিছন ফিরে তাকালাম। ভদ্রমহিলা তখনও ঠায় দাঁড়িয়ে আছে। কাছে গিয়ে দাঁড়ালাম। আকাশের বুক থেকে বিদ্যুৎ চমকে উঠল। বিদ্যুৎ চমকানোর আলো যা দেখলাম তাতে শরীরের আগুন জ্বলে উঠল। কাকতাড়ুয়া, সাদা কাপড় পরানো, মাথার দিকটায় সিলভারের প্রলেপ দেয়া বিস্কুটের কাগজ দিয়ে বাঁধানো, পায়ের জটা দিয়ে চুলের মতো করে বানানো। রাগে গজ গজ করতে করতে চোখ মেলে সামনে তাকালাম। মেঘটাও রাগে গর্জন হয়ে উঠল। সারাটা শরীর কাদায় মাখামাখি। হাতের ব্যাগটা দূরে কোথাও ছিটকে পড়েছে। ছাতাটা তখনও আমার হাতের মধ্যে। আবার বিদ্যুৎ চমকে উঠল। ব্যাগটাকে কোনো রকমই খুঁজে পেলাম। হামাগুড়ি দিয়ে ব্যাগটাকে বুকে জড়িয়ে ধরলাম। ভিজে চপচপে হয়ে গেছে। ব্যাগটা হাতে নিয়ে বীর দর্পে সামনে এগিয়ে যাচ্ছি। ওই দূর টিনের চালায় একটা হলুদ বাতি জ্বলছে। গন্তব্যস্থান সোডিয়ামের ওই হলুদ বাতিওয়ালা বাড়ি। চারপাশে তখনও অবিরাম ধারায় বৃষ্টি ঝরছে। এই মুহূর্তে ফোঁটা ফোঁটা বৃষ্টির জল গায়ে মাখতে ভীষণ ভালোই লাগছে। বন্ধুরা, এ পর্যন্ত ছিল আমাদের আজকের ঘটনা। আমাদের আজকের ঘটনাটি কেমন লাগলো জানাতে ভুলো না। আর হ্যাঁ, তুমি যদি আমাদের এই ঘটনাটি ফেসবুকে দেখে থাকো তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে দিও এবং সরাসরি চলে যাও ইউটিউবে এবং সার্চ করো ভুতুড়ে কাহিনী এবং সাথে সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দাও। কথা হবে পরের ঘটনায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।